ভারতের রাজনীতি এই মুহূর্তে যেন এক অদৃশ্য আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে জমছে উত্তাপ, বাড়ছে চাপ, আর ঠিক কোন মুহূর্তে বিস্ফোরণ ঘটবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। একদিকে বিজয়ের উল্লাস, অন্যদিকে অভিযোগ, ক্ষোভ আর প্রতিরোধের প্রস্তুতি। প্রশ্ন এখন আর শুধু কে জিতল কে হারল তা নয়। প্রশ্ন হলো, এই ফলাফল আদৌ কতটা গ্রহণযোগ্য আর সামনে কি অপেক্ষা করছে। 5 মে 2026 বিকেলের শেষ ভাগ। কালীঘাটের বাতাসে সেদিন ছিল অদ্ভুত এক ভারী অনুভূতি। সাংবাদিকদের সারি, ক্যামেরার ফ্ল্যাশ, লাইভ সম্প্রচারের উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি যেন এক বড় রাজনৈতিক ঘোষণার অপেক্ষায় থমকেছিল। ঠিক সেই সময় মঞ্চে এসে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ওব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো দলের গুরুত্বপূর্ণ নেতারা। সবার চোখ তখন এক জায়গায়, মমতার দিকে। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো নিয়ম মেনে পরাজয় স্বীকার করবেন, হয়তো পদত্যাগের ঘোষণা দেবেন, কিন্তু যেটা ঘটল তা পুরো চিত্রটাই বদলে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন একেবারে ভিন্ন মেজাজে হাজির হলেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, তার ভাষা ছিল সরাসরি আক্রমণ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এই নির্বাচনের ফলাফল তিনি মানছেন না। তার অভিযোগ, এটা কোনো স্বাভাবিক নির্বাচন নয়, বরং পরিকল্পিতভাবে ফলাফল বদলে দেওয়া হয়েছে। তিনি একে একে তুলে ধরলেন নানা অভিযোগ: ইভিএমে কারচুপি, কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত উপস্থিতি ও প্রভাব, ভোট গণনার সময় অসঙ্গতি। সব মিলিয়ে তিনি দাবি করেন অন্তত 100টি আসন তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তার বক্তব্য ছিল সরাসরি, এটা গণতন্ত্রের জয় নয়, এটা পরিকল্পিত দখল। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। সবচেয়ে বড় চমক ছিল তার পরবর্তী ঘোষণা। তিনি জানিয়ে দিলেন তিনি পদত্যাগ করছেন না। কেন করবেন? তার যুক্তি ছিল, যখন তিনি প্রকৃত অর্থে হারেননি তখন পদত্যাগের প্রশ্নই আসে না। এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বড় ধাক্কা দিয়েছে, কারণ প্রচলিত নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা স্বাভাবিক। কিন্তু মমতা সেই পথ এড়িয়ে সরাসরি সংঘর্ষের রাস্তা বেছে নিয়েছেন। তার বক্তব্যে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, তিনি এখন আর প্রশাসনের ভেতরে সীমাবদ্ধ থাকতে চান না। তিনি নিজেকে সাধারণ মানুষ হিসেবে তুলে ধরে রাজপথে নামার ঘোষণা দেন। তার ভাষায়, এতদিন তিনি দায়িত্বের কারণে অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু এখন তিনি মুক্ত, এখন তিনি সরাসরি লড়াই করবেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনীতির তাপমাত্রা কয়েক গুণ বেড়ে যায়, কারণ এটা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি বৃহৎ আন্দোলনের ইঙ্গিত। তিনি আরও জানান, এই লড়াই তিনি একা নন। বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতা ইতিমধ্যেই তার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা সবাই এই পরিস্থিতির বিরুদ্ধে একসাথে লড়াই করার বার্তা দিয়েছেন। খুব দ্রুতই এই জোটকে আরও শক্তিশালী করা হবে বলেও তিনি জানান। এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে নতুনভাবে ব্যাখ্যা করতে শুরু করেন। তাদের মতে, মমতার এই পদত্যাগ না করার সিদ্ধান্তের পেছনে রয়েছে সুপরিকল্পিত কৌশল। প্রথম কৌশল, আইনি লড়াই। তিনি যদি আদালতে গিয়ে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করেন, তাহলে পুরো বিষয়টি নতুন করে পর্যালোচনা হতে পারে। যদি কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হয়, তাহলে নির্বাচন বাতিল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। দ্বিতীয় কৌশল, সাংবিধানিক চাপ সৃষ্টি করা। একজন বর্তমান মুখ্যমন্ত্রী যদি নিজে থেকে সরে না দাঁড়ান, তাহলে নতুন সরকার গঠন করতে গেলে জটিলতা তৈরি হয়। এতে করে রাজ্যপাল বা কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হয়, আর সেই হস্তক্ষেপ যদি জোরপূর্বক মনে হয়, তাহলে সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বৃহৎ জন আন্দোলন তৈরি করা সম্ভব। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ কিছুটা হলেও কমেছে, কারণ তারা মনে করছেন এই লড়াই শেষ পর্যন্ত গেলে হয়তো পরিস্থিতি বদলাতে পারে। অন্যদিকে বিজেপি তাদের বিশাল জয়ের ভিত্তিতে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। 293টি আসনের মধ্যে 207টি আসন পাওয়া যে কোনো দলের জন্যই বিশাল অর্জন। তাদের কাছে এটা পরিষ্কার জনসমর্থনের প্রতিফলন। কিন্তু এই ফলাফলকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক
পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন বড় প্রশ্ন, এরপর কি হবে? রাজ্যপালকে দ্রুত নতুন সরকার গঠনের আহ্বান জানাবেন, নাকি পরিস্থিতি বিবেচনা করে অপেক্ষা করবেন? কেন্দ্র কি সরাসরি হস্তক্ষেপ করতে পারে? এমনকি রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনাও কি উড়িয়ে দেওয়া যায়? ইতিহাস বলছে এই ধরনের সংঘাত সহজে মেটে না, বরং সময়ের সাথে সাথে তা আরও তীব্র হয়ে ওঠে। ঠিক একই সময়ে ভারতের দক্ষিণ প্রান্তে তামিলনাড়ুতে ঘটছে আরেকটি রাজনৈতিক বিস্ফোরণ। দীর্ঘ কয়েক দশক ধরে ডিএমকে এবং এআইএডিএমকের মতো দুই বড় শক্তির দখলে থাকা এই রাজ্যে হঠাৎ করে উঠে এসেছে এক নতুন শক্তি, চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ, যিনি এখন রাজনীতির কেন্দ্রবিন্দু। তার দল বিধানসভা নির্বাচনে 160টি আসন পেয়েছে, যা একেবারেই অপ্রত্যাশিত এবং নজিরবিহীন। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন, অর্থাৎ সংখ্যার দিক থেকে এগিয়ে থাকলেও বাস্তব সমীকরণ এখনও সম্পূর্ণ হয়নি। এখানেই শুরু হয়েছে আসল রাজনৈতিক খেলা। প্রথম পথ, ছোট দলগুলোর সমর্থন নিয়ে জোট গঠন। কংগ্রেস, সিপিআই, পিএমকে, ডিএমডিকে এর মতো দলগুলো কিছু আসন পেয়েছে। তাদের সঙ্গে জোট করলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব। কিন্তু সমস্যা হলো, এই দলগুলোর মধ্যে রয়েছে গভীর আদর্শগত ও সামাজিক বিভাজন। একদিকে জাতিগত রাজনীতি, অন্যদিকে সামাজিক ন্যায়ের প্রশ্ন। এই দুই বিপরীত শক্তিকে একসাথে রাখা অত্যন্ত কঠিন কাজ। দ্বিতীয় পথ, এআইএডিএমকের সমর্থন নেয়া। কিন্তু এখানেও রয়েছে বড় রাজনৈতিক বাধা, কারণ এই সমর্থন পেতে গেলে তাদের বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হতে পারে। আর সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে পর্দার আড়ালে একাধিক বৈঠক, আলোচনা এবং সমঝোতার চেষ্টা চলছে। কিন্তু কোনো সমাধান বের হবে কিনা তা এখনও অনিশ্চিত। এর মাঝেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছে কেন্দ্রীয় রাজনীতি। বিশ্লেষকদের মতে দিল্লি এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, কারণ যদি এই নতুন নেতৃত্ব সফল হয় তাহলে দক্ষিণ ভারতের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে। এই কারণে বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগের আশঙ্কা করা হচ্ছে, যেমন দল ভাঙানো, বিধায়কদের প্রভাবিত করা বা বিভিন্নভাবে রাজনৈতিক সমীকরণ বদলে দেয়া। অতীতে হর্স ট্রেডিং বা বিধায়ক কেনাবেচার অভিযোগ বহুবার উঠেছে। রাতারাতি বিধায়কদের অন্য রাজ্যে নিয়ে যাওয়া, বিলাসবহুল রিসোর্টে রাখা, এসব ঘটনা নতুন কিছু নয়। ফলে এবারও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়াও তদন্ত সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন সংস্থাকে ব্যবহার করা হতে পারে, এমন অভিযোগও অতীতে উঠেছে। সব মিলিয়ে তামিলনাড়ু এখন এক জটিল রাজনৈতিক গোলকধাঁধায় আটকে আছে, যেখানে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। একদিকে নতুন ইতিহাস গড়ার সুযোগ, অন্যদিকে সেই স্বপ্ন ভেঙে যাওয়ার আশঙ্কা। ভারতের এই দুই প্রান্তের ঘটনা, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু, দেখতে আলাদা হলেও আসলে তারা একই বাস্তবতার প্রতিচ্ছবি। ক্ষমতার লড়াই, কৌশলের খেলা আর ভবিষ্যৎ দখলের চেষ্টা। এখন সময় ঠিক করবে এই লড়াই কোন দিকে যাবে, কে শেষ পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখতে পারবে আর কে হার মানবে। তবে একটা বিষয় পরিষ্কার, ভারতের রাজনীতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করছে। আর এই মুহূর্তে যা ঘটছে তা শুধু বর্তমান নয়, আগামী দিনের রাজনৈতিক ইতিহাসকেও গড়ে দিচ্ছে। কানিজ ফাতেমা সোমা, জিরো টিভি।